কবিতার ছন্দে অনেকদিন পরে সকলকে স্বাগত জানাই। আজকে নবম শ্রেণীর পাঠ্য একটি বিখ্যাত কবিতা আকাশে সাতটি তারা নিয়ে আলোচনা করব। আকাশে সাতটি তারা কবিতার রচয়িতা জীবনানন্দ দাশ। জীবনানন্দ দাশ 1899 সালে জন্মগ্রহণ করছেন বাংলাদেশের তৎকালীন বরিশালে। দেশ ভাগের পর কিন্তু তাকে কলকাতায় আসতে হয়। এই দেশ বিচ্ছেদ তিনি কিছুতেই মেনে নিতে পারেননি। মানসিকভাবে মানসিকভাবে তিনি অবসাদের মধ্যে থাকতেন। কারণ গ্রাম বাংলার নদ নদী, গ্রাম বাংলার গাছগাছালি তিনি খুব ভালোবাসতেন। সেই প্রকৃতিকে তৎকালীন বাংলাদেশে তিনি যতটা গভীরভাবে কাছে পেয়েছিলেন, তার সঙ্গে একাত্ম হতে পেরেছিলেন দেশভাগের পর, সেই সম্পর্কে যেন কিছুটা ছেদ পড়েছিল। তার পিতার নাম সত্যানন্দ দাস, মা কুসুম কুমারী দেবী। কুসুম কুমারী দেবী তৎকালীন সময়ের একজন বিখ্যাত মহিলা কবি ছিলেন। কুসুম কুমারী দেবীর আদর্শ ছেলে কবিতাটা আমাদের কম বেশি সবারই মনে আছে। সেখানে তিনি বলছেন, আমাদের দেশে সেই ছেলে হবে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। তার সত্যি যোগ্য ছেলে হয়েছিল জীবনানন্দ দাশ, যিনি তার কর্মের মধ্যে দিয়ে অমরত্ব লাভ করেছিলেন। তিনি অমর কাব্যগ্রন্থ, কবিতা রচনা করেছেন। জীবনানন্দ দাশ এর বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে প্রথম যে কাব্যগ্রন্থটা তিনি প্রকাশ করতে সক্ষম হয়েছিলেন তার নাম ঝরা পালক। আমাদের আলোচ্য এই কবিতাটা রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত। এছাড়া আকাশে সাতটি তারার তিমির, বেলা অবেলা কালবেলা, এগুলো হচ্ছে তার অমর কাব্যগ্রন্থ। আমরা আকাশে সাতটি তারা কবিতাটার নামকরণের মধ্যে দিয়েই কি অল্প বিস্তর কিন্তু আমাদের মনে ছবি আঁকতে আমরা শুরু করেছি। এখানেই নামকরণের সার্থকতা। নিশ্চয়ই আকাশের বর্ণনা করছে, কোনো সাতটি তারার বর্ণনা করছেন, যেগুলো জানবার ইচ্ছে আমাদের মধ্যে তৈরি হয়েছে। সেটাকে আমরা বাস্তবায়িত করবার জন্য কবিতাটা লাইন টু লাইন পড়ব এবং তার অর্থ ব্যাখ্যা করব। এটা নেওয়া হয়েছে কোথা থেকে? রূপসী বাংলা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কাব্যগ্রন্থের মধ্যে মূলত কবিতা থাকে, এটা পাঠকরা সবসময় মনে রাখবে। কাব্যগ্রন্থের মধ্যে কবিতা, রূপসী বাংলা কাব্যগ্রন্থের অন্তর্গত এটি কবিতা, 6 নম্বর কবিতা বলা যেতে পারে। এই কবিতাটাকে বলা হচ্ছে যে তিনি বাংলা ও বাঙালিকে উৎসর্গ করেছেন। এটা 14 চরণের কবিতা, কিন্তু সনেট নয়। কারণ সনেটের যে বৈশিষ্ট্য সবকিছু কিন্তু এখানে অনুসৃত হয়নি, তাই আদর্শ সনেট বলা যাবে না। আর তিনি হচ্ছে চিত্র রূপময়তার কবি, তিনি হচ্ছেন রূপসী বাংলার কবি। চিত্রকররা যেমন রং তুলি দিয়ে সুন্দর ছবি আঁকেন, তিনি সুন্দর সুন্দর শব্দ চয়ন করে শব্দের মাধ্যমে চিত্র এঁকেছেন। এবং তার প্রত্যেকটা শব্দগুচ্ছ, শব্দ, এগুলো আমাদের পঞ্চেন্দ্রিয়ের মাধ্যমে যেন অনুভব করতে হয়। এগুলো আমরা কবিতা পড়তে পড়তে আরো বেশি অনুভব করব। চলো পড়া শুরু করি। আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে, আমি এই ঘাসে বসে থাকি। কবি বলছেন কোনো এক সন্ধ্যার আগে তিনি মাঠে ঘাস ভর্তি এরকম কোন একটা মাঠের মধ্যে বসে রয়েছেন, যে অবস্থায় আকাশে 7টা তারা প্রজ্বলিত হচ্ছে, আকাশে 7টা তারা ফুটছে। এখানে 7টা তারা বলতে আমাদের নিশ্চয়ই বুঝতে অসুবিধা না। আকাশে সপ্তর্ষি মণ্ডলের কথা বলা হচ্ছে, যে সপ্তর্ষি মণ্ডলের নাম 7টা ঋষির নাম অনুসারে হয়েছে। মরীচি, বশিষ্ঠ, পুলস্ত্র, পুলহ, কর্তৃ, অত্রি, তারপরে হচ্ছে তোমার অঙ্গিরা। এই 7 জন ঋষির নাম অনুসারে কিন্তু সপ্তর্ষি মণ্ডলের নামকরণ হয়েছে। এখানে সেই সপ্তর্ষি বা 7টি তারার কথা বলা হচ্ছে। সে আকাশে উঠছে, প্রজ্বলিত হচ্ছে, যখন কবি ঘাস ভর্তি একটা মাঠের মধ্যে বসে রয়েছেন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো গঙ্গা সাগরের ঢেউয়ে ডুবে গেছে। সূর্য যখন অস্ত যাচ্ছে তখন সূর্যের লাল আভায় চতুর্দিক একটা লাল পরিবেশ বিরাজ করছে, মেঘ লাল হয়ে যাচ্ছে। সেই মেঘকে কামরাঙা লাল ফলের সঙ্গে তুলনা করছে। মেঘটা লাল আভায়িত হচ্ছে বা লাল আভা ধারণ করছে, এই কারণে কামরাঙা লাল ফলের সঙ্গে মেঘের তুলনা করা হচ্ছে। আর বাংলাদেশের ছোট একটা পাখি, যে পাখি মৃত্যুর পর তার রক্তে গঙ্গাসাগরের জল পরিপূর্ণতা লাভ করেছে, গঙ্গাসাগরের জল কি হয়েছে, লাল হয়ে গেছে। এই লাল অর্থে বলতে চেয়েছে সূর্য যেন অস্ত যাচ্ছে সেই গঙ্গাসাগরের মধ্যে বা জলের মধ্যে,
এই অনুষঙ্গটা বোঝানোর চেষ্টা করছে। এরকম পরিস্থিতিতে আসিয়াছে শান্ত অনুগত বাংলার নীল সন্ধ্যা। এরকম অবস্থায় আস্তে আস্তে বাংলায় সন্ধ্যা নেমে আসছে। সেই সন্ধ্যাটা কিসের মতো দেখতে? নীল রঙের। অনেকের মতে কবির প্রিয় রং নীল, তাই কবির চোখে সন্ধ্যা নীল হিসাবে ধরা পড়েছে, নীল রঙে ধরা পড়েছে। আবার অনেকের মতে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে চতুর্দিকে মানে একটা নীল আভা তৈরি করেছে সন্ধ্যার সময়, কিন্তু সূর্যাস্তের সময় নয়, নীলের পরিবেশ তৈরি করেছে। বা চতুর্দিকে আলো অন্ধকার এই পরিস্থিতি বিভিন্ন জলাশয় গাছগাছালিতে প্রতিফলন করে কি হয়েছে, নীল আকার ধারণ করেছে, তাই নীল সন্ধ্যা। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কবি এই সন্ধ্যাটা ঘনিয়ে আসাটাকে কার সঙ্গে তুলনা করেছে? যে আকাশে কোনো চুল বিশিষ্ট বা কেশ রাশি বা অনেক চুল রয়েছে এরকম সুন্দরী রূপসী মেয়ে আকাশে এসেছে এবং সে তার সমস্ত কেশরাশি বা চুল চতুর্দিকে ছড়িয়ে দিয়েছে, তবেই সন্ধ্যা ঘন কালো আকার ধারণ করেছে। আমার চোখের পরে, আমার মুখের পরে চুল তার ভাসে। যে তার চুলটা কি হচ্ছে, আমার চোখের উপর নেমে এসছে, আমার মুখের উপর নেমে এসছে, অর্থাৎ চতুর্দিকে যে অন্ধকার ঘনিয়ে এসছে সেটা বোঝানোর চেষ্টা করেছে। পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি। এরকম সন্ধ্যা, এরকম সুন্দর রূপসী সন্ধ্যার রূপ অর্থাৎ পৃথিবীর কোনো জায়গায় দেখা যায় না, একমাত্র বাংলাতেই দেখা সম্ভব। সেটা কবি দেখেছেন এবং দেখছেন। দেখি নাই অত অজস্র চুলের চুমা, হিজলে কাঁঠালে জামে ঝড়ে অবিরত। বলছে এইরকম সুন্দর, এরকম সৌন্দর্য বিশিষ্ট সন্ধ্যার রূপ পৃথিবীর অন্য কোথাও দেখা যায় না, দেখতে পাননি কবি, বাংলায় যেটা দেখেছেন। সেই চুল কোথায় পড়েছে? যেন চুম্বন করছে বিভিন্ন গাছের পাতায়, অর্থাৎ গাছগাছালিতেও যে অন্ধকার ঘনিয়ে এসছে, সন্ধ্যা নেমে এসছে, সেটা বোঝানোর জন্য বলছে সেই কেশবতী সুন্দর মেয়ের চুল যেন হিজল গাছে, কাঁঠাল গাছে, জামেতে পড়েছে। সেই চুল যেন জামের পাতাকে, হিজলের পাতাকে, কাঁঠালের পাতাকে কি করছে? চুম্বন করছে। জানি নাই এত স্নিগ্ধ গন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। এত সুন্দর সন্ধ্যার রূপ, তার মধ্যে যে এত সুন্দর একটা গন্ধ বিশিষ্ট সন্ধ্যা রয়েছে, সেটা তিনি এই প্রথম অনুভব করছেন বাংলার সন্ধ্যাকে দেখে। অর্থাৎ সন্ধ্যাকে যেন তিনি তার পঞ্চ ইন্দ্রিয় দিয়ে অনুভব করার চেষ্টা করছেন। সন্ধ্যার গন্ধ আলাদা রয়েছে, সেটা তিনি অনুভব করছেন। দেখো দ্বিতীয় স্তবকে কি বলছে? পৃথিবীর কোনো পথে নরম ধানের গন্ধ, কলমির ঘ্রাণ, হাঁসের পালক স্বর, পুকুরের জল, চাঁদা সরপটিদের মৃদু ঘ্রাণ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীত হাত খান। কি বলছে? পৃথিবীর কোনো পথে কোনো স্থানে কিন্তু এরকম সন্ধ্যার রূপ তিনি দেখতে পাননি। আর বাংলার যে নিজস্ব বৈশিষ্ট্য কি, যেটা তিনি বাংলার মধ্যে দেখেছেন, সুন্দর ধানের গন্ধ অনুভব করেছেন, কলমি এক ধরনের শাক, তার সুন্দর গন্ধ পেয়েছেন, হাঁস বিভিন্ন জলাশয়ে ঘুরে বেড়ায়, তার সুন্দর পালক এখানে এখানে পড়ে থাকতে দেখে তিনি তার মধ্যে সৌন্দর্য খুঁজে পেয়েছেন। স্বর, এক ধরনের বিশিষ্ট তৃণ ঘাস, পুকুরের জল মানে জলাশয়ের জলের কথা বলছে, চাঁদা সরপুটিদের মৃদু ঘ্রাণ, চাঁদা সরপুটি মিষ্টি জলের এক ধরনের মাছ, তাদের অদ্ভুত গন্ধ। কিশোরী মানে অল্প বয়সী কন্যা বাংলার, সে কি করছে? বাড়ি রান্না করবার জন্য চাল ধুতে আসছে ওই জলাশয়ে পুকুরে, এসে তার হাতটা ভিজে যাচ্ছে, হাতে ঠান্ডা লাগছে, সেটা তিনি অনুভব করছেন, দেখতে পাচ্ছেন। কিশোরের অল্প বয়সী ছেলে, সে কি করছে? সুগন্ধি এক ধরনের ঘাসকে মারিয়ে তার গন্তব্যে এগিয়ে চলেছে। মুথা ঘাস বলতে সুগন্ধি এক ধরনের ঘাসের কথা বলছে। পায়ে দোলা মানে পায়ে মারিয়ে এগিয়ে চলেছে অল্প বয়সী ছেলেরা। লাল লাল বটের ফলের ব্যথিত গন্ধের ক্লান্ত নীরবতা। আর বাংলার বট গাছে দেখা যাচ্ছে এমন কিছু কিছু ফল হয়েছে যেগুলো আমাদের কাছে বট ফল নামে পরিচিত, যেগুলো পরিপূর্ণ হওয়ার পর সে তার ইতিবাচক কাজ না করার আগেই সে কি করছে? গাছ থেকে পড়ে যাচ্ছে। এই যে পড়ে যাওয়াটা তার কাছে একটা দুঃখ, যন্ত্রণা, কষ্ট, ব্যথা। নীরবে সে ব্যথা নিয়ে বটফলটা গাছ থেকে পড়ে যাচ্ছে, পড়ে গিয়ে ফেটে যাচ্ছে। এই ব্যথা যন্ত্রণা কবি যেন অনুভব করেছেন। আর এই সমস্ত কিছুই বাংলার নিজস্বতা, বাঙালির নিজস্ব বৈশিষ্ট্য বাংলার, যা অন্য কোথাও নেই। তাই এই লাইনে বলছেন এরই মাঝে বাংলার প্রাণ। এই সব কিছুর মধ্যেই কিন্তু বাংলার নিজস্বতা রয়েছে, যা অন্য কোথাও পাওয়া যায় না। এটাই বাংলার প্রাণ, এটাই বাংলার বৈশিষ্ট্য, বাংলার নিজস্বতা। আকাশে 7টি তারা যখন উঠেছে ফুটে, আমি পাই টের।
কবি অনুভব করতে পাচ্ছেন যখন আকাশে 7টি তারা ফোটে। কবি প্রকৃতিকে এতটাই ভালোবাসেন, কবি প্রকৃতির সঙ্গে এতটাই একাত্ম হয়ে গেছেন যে তিনি অনুভব করতে পারেন যে আকাশে কখন 7টি তারা ফোটে। তিনি তা টের পান, অনুভব করতে পারেন, উপলব্ধি করতে পারেন। অর্থাৎ কবিতাটার প্রত্যেকটা লাইনে প্রকৃতির প্রতি তার একাত্ম বোধ, প্রকৃতির প্রতি গভীর ভালোবাসা, আত্মিক টানের পরিচয় আমরা পাই। আশা করি মূল বিষয়বস্তু বুঝতে পারবে পুরো অডিওটা শুনলে। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা জানিও, আর যদি ভালো লাগে বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সঙ্গে থেকো, কবিতার ছন্দে থেকো। ধন্যবাদ।